এই তো কিছুদিন আগেই বিসিবির সভাপতিকে এই নামটা সবার মুখস্থ ছিল। যেই হোক, যে পরিবর্তনই হোক, ওয়ানডে অধিনায়ক চেঞ্জ হচ্ছেন কিংবা টেস্ট অধিনায়ক, কিন্তু একটা পদ পরিবর্তন নেই, সেটি নাজমুল হাসান পাপন। কিন্তু সেই নাজমুল হাসান পাপন চলে যাওয়ার পর 5ই আগস্ট 2024 তারপর অনেকটা ম্যাজিক চেয়ারে পরিণত হয়েছে বিসিবির সভাপতির সেই চেয়ারটা। ফারুক আহমেদ আসলেন, তারপরে আমিনুল ইসলাম বুলবুল আসলেন, তারপর আবার আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হলেন। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে সেটা এখন সবার কাছে প্রশ্ন, আমিনুল ইসলাম বুলবুল কি এখনো সভাপতি আছেন নাকি চলে গেছেন? তিনি কি দেশে আছেন নাকি পালিয়ে গেছেন? এই প্রশ্ন শুনতে খারাপ লাগে, কিন্তু প্রায় সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম সব জায়গায় একই প্রশ্ন ঘুরপাক খায়। আমরা সেই প্রশ্নের বাস্তবতায় দাঁড়িয়ে আজকে স্যাটারডে নাইট স্পোর্টসটা কথা বলবো একটা বিশেষ ট্যাগলাইন নিয়ে, ছুটি শেষে উত্তপ্ত পিচে মুখোমুখি বিসিবি সভাপতি। যেটা বলছিলাম, মুখোমুখি বিসিবি সভাপতি আমাদের সঙ্গে আছেন আমিনুল ইসলাম বুলবুল, বর্তমান বিসিবি সভাপতি। তার থেকে বড় পরিচয় আমি সবসময় আপনাকে বলি, সেটা হচ্ছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, আমাদের অনেক বড় কিছু, অনেক গর্বের উপলক্ষ। কিন্তু বুলবুল ভাই, আমি ঠিক বুঝতে পারছিলাম না এই অনুষ্ঠান শুরু করার সময়, এখনও না, আপনি কি বাংলাদেশে আছেন নাকি অস্ট্রেলিয়া? আমি 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 অনলাইনে না, এটা শিওর। এখন দেখেন, আমার পরিবার অস্ট্রেলিয়াতে থাকে। আমি যখন আইসিসিতে কাজ করতাম তখন কিন্তু আমি 1 মাস দুবাই থেকে কাজ করতাম, 1 মাস অস্ট্রেলিয়া থেকে কাজ করতাম। এখন আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি। আইসিসিতে আমি চাকরি করতাম, এখানে আমি চাকরি করি না, আমি এখানে সার্ভিস দেই। এবং আমাদের একটা ফুল ক্রিকেট বোর্ড আছে এখন, আমাদের ম্যানেজমেন্ট আছে এখানে, এবং সেই ম্যানেজমেন্টরাই ক্রিকেট বোর্ড চালায়। এবং যখন যা দরকার হয়, আমি যেখানেই থাকি না, ঢাকায় থাকি, মেলবোর্নে থাকি, অন্য অন্য জায়গায় যেখানেই থাকি, সেখান থেকে আমি সবসময় অনলাইনে থাকি, এবং এই মুহূর্তে আমি ঢাকায় আছি। সেটা আমাদের সেটেই আছেন। কিন্তু চারদিকে প্রশ্ন, যে প্রশ্নটা আমি জানি না, যখন আপনি সিদ্ধান্ত নিলেন বাংলাদেশে আসবেন, আমার যতটুকু মনে হয়, মানে সাংবাদিক হিসেবে যে সোর্স আমার কাজ করছিল, প্রথম বোধহয় আপনি তখন ভুটানে ছিলেন কোনো একটা কর্মশালায়, ঠিক সেই সময়ে আপনার কাছাকাছি একটা প্রস্তাব গিয়েছিল। সভাপতি ব্যাপারটা এরকম না যে আপনি কি ভাবছেন আসবেন নাকি, ঠিক কিনা? আমি যদি ব্যাপারটা ছিল এমন যে আমি কিন্তু স্বপ্ন দেখছিলাম অন্যরকম। আমি স্বপ্ন দেখছিলাম যখন আইসিসিতে মাত্র 12 জন মাস্টার এডুকেটর আছে লেভেল 3, তার মধ্যে আমি লিড করছিলাম। লিড শুধু না, আমি ডিজাইন করতাম প্রোগ্রাম লেভেল 3-র, তারপরে সিলেবাস তৈরি করতাম, তো কোর্স রান করতাম। আইসিসি যে হাই পারফরমেন্সের হেড ছিল, সেটাও সেই দিকে আমি যাচ্ছিলাম, সেই স্বপ্ন দিকে এগিয়ে যাচ্ছিলাম। বাংলাদেশ থেকে যখন আমাকে বলল যে আসেন আলোচনা করি, পাত্তা দিইনি একেবারে। এখানে এসেছিলাম একটা কাজে ঢাকায়, তখন সামহাও আমি প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলাম। ইন্টারেস্টিং কি জানেন, আমি যেই দিন প্রেসিডেন্ট হলাম তখন আমি আইসিসির এমপ্লয়ি। প্রেসিডেন্ট হতে হতে আমি ওইখানে বসে বসে আমি রেজিগনেশন পাঠিয়েছিলাম আইসিসিতে। তো যাই হোক, হঠাৎ করে আমি প্রেসিডেন্ট হয়েছিলাম, এবং পরবর্তীতে আমি সবাইকে বলেছিলাম যে আমি একটা T20 ইনিংস খেলতে এসেছি, সেটাই আমার লক্ষ্য ছিল। এবং আমার সাথে আইসিসির কথা হয়েছিল যে আমি এই পর্বটা শেষ করে আমি ফিরে যাব, আবার তারা আমাকে বেটার রোল দেবে। কিন্তু এই প্রথম 4 মাস কাজ করার পরে আই ওয়াজ রিয়েলি গ্রেটফুল টু অল দি বোর্ড ডিরেক্টরস। প্রত্যেকে আমাকে দারুণভাবে সহায়তা করেছিল। একটা পর্যায়ে আমার মনে হয়েছিল কি জানেন, সত্যি কথা বলি আজকে, যে এই সম্ভাবনাময় ক্রিকেটটা যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু আমি দেখেছিলাম যে এই ক্রিকেট বোর্ডটা একটা ধ্বংসস্তূপের মধ্যে আছে। একটা এত বড় অর্গানাইজেশনে একটা সিইও শুধু আছে, সেখানে কোনো সিএফও নেই, সেখানে কোনো হেড অফ HR নেই, সেখানে কোনো হেড অফ ক্রিকেট নেই, সেখানে কোনো হেড অফ প্রকিউরমেন্ট নেই, সেখানে কোনো হেড অফ টেকনোলজি নেই, এখানে কোনো ডিজিটাল, আজকাল ডিজিটাল হচ্ছে সেকেন্ড ইনকাম এভরিওয়্যার, আপনি আইসিসি থেকে শুরু করে সবার কিচ্ছু ছিল না। তারপরে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম লঞ্চ করে কিন্তু আমরা একটা অর্গানাইজেশনাল চার্ট তৈরি করে আজকে আমাদের যে 4টা প্রোগ্রাম, যেমন ধরেন যে এই বিপিএলটা যে হলো, আমার ইন্টিগ্রিটি দেখেছেন কতটা স্বচ্ছ ছিল। আমাদের হাই পারফরমেন্স ফর অল একটা প্রোগ্রাম রান করছি আমরা কিন্তু ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশন করার জন্য অলমোস্ট অনেক কাজ হয়ে গিয়েছে, জাস্ট এখন এমপ্লয়মেন্টলি রেডি করা। আর 4 নম্বরে যে কাজ ছিল, একটা টপ ক্লাস একটা HR ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়ে অডিট করিয়ে একটা নতুন অর্গানোগ্রাম তৈরি করা, এবং সব কিছু আলহামদুলিল্লাহ রেডি, এবং CFO, হেড অফ HR সব কিছু নিয়েও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এটা তো আমরা অনেক বছর ধরে CFO নিয়োগের কথা বলছি, আপনি কি বলছেন একদিনের মধ্যে হয়ে গেছে, এবং আমরা অফার লেটার দেব। আপনি ব্যক্তি, হ্যাঁ, কেন বলছি আমি, তখন আমার কাছে মনে হয়েছিল এই ক্রিকেটটা আমি কার কাছে ছেড়ে যাচ্ছি।
যে নামগুলো আমার চোখের সামনে আসছিল আমার কাছে মনে হচ্ছিল দে আর নট রেডি ইয়েট। আমার কাছে মনে হয়েছিল যে যারা এখানে আবার আসতে চাচ্ছে তারা এই সিস্টেমে যেটা আমি দাঁড় করিয়েছি উইথ দ্য হেল্প অফ এভরিওয়ান সেটা ধ্বংস হয়ে যাবে। এই জন্যই আমি ইলেকশন করেছিলাম এবং আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার জন্য এখানে এসেছিলাম এবং সেই লক্ষ্যেই আমি এগিয়ে চলেছি ইনশাল্লাহ। আমার তো এখানে তাহলে প্রশ্ন ইচ্ছে করতেছে জানতে আপনার কাছে, আপনি বলছেন ধ্বংস হয়ে যাবে যারা আপনার ছিল। আমরা জানি বিসিবির সভাপতি, আমরা জানি ওই সময় ছিলেন তামিম ইকবাল, নিজে ছিলেন, তামিম ইকবাল নিজেকে উইথড্র করেছেন, তার মানে আপনি কি মনে করেন তামিম ইকবাল সভাপতি হলে ক্রিকেট ধ্বংস হয়ে যেত? আমি কাউকে নাম উল্লেখ করছি না এখানে। আমার কাছে মনে হচ্ছে ধ্বংস বলতে বোঝাচ্ছি যে ধ্বংসস্তূপ থেকে আমরা উদ্ধার হচ্ছিলাম বা হচ্ছি, সেখানে সেই ধ্বংসস্তূপের মধ্যে আবার ফেলে যেতে যাচ্ছিলাম ক্রিকেটটাকে। তখন মনে হচ্ছে ওয়াই এই যে এত এফোর্ট দিল সবাই মিলে, আমি একা না সবাই মিলে, সো এটা অল হার্ড ওয়ার্ক উইল গো অন ভেইন। সো সেই লক্ষ্যেই কিন্তু কন্টিনিউ করা। কিন্তু সেই বোর্ডের তো অধিকাংশ লোক আপনার এই বোর্ডে আর নেই যারা আপনার সহকর্মী ছিলেন। দেখেন এই যে কারেন্ট বোর্ডটা যে ইলেক্টেড ক্রিকেট বোর্ড, একদম একটা পুরো ইলেকশন করে একটা বোর্ড তৈরি হয়েছে এবং এই বোর্ডের এইচ অ্যান্ড এভরি যারা ডিরেক্টরস আছে, আমি একটা জিনিস দেখেছি যে ইটস এ ভেরি ফেয়ার ক্রিকেট বোর্ড। আমি জোর গলায় বলতে পারি ফেয়ার বলতে বলছি, ভেরি স্বচ্ছ একটা ক্রিকেট বোর্ড। আপনি কিন্তু একটা সময় ছিল যখন ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা ক্রিকেট বোর্ড থেকে টাকা নিয়ে ওয়ার্ল্ড কাপ দেখতে যেত, ঢাকা থেকে চিটাগং সিলেট খেলা দেখতে যেত চার্টার্ড প্লেনে করে, সভাপতি ফতুল্লা বা বিকেএসপি দিত হেলিকপ্টারে করে। সেগুলি কিছু হচ্ছে না এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা এখন কাজ করে আমাদের বোর্ডের ডিরেক্টররা তাদের সর্বস্ব দিয়ে কাজ করছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। কিন্তু আপনি যে ফেয়ারই যদি বলেন স্বচ্ছ জবাবদিহিতা, আপনার বোর্ডেরই তো আজকে সহ 4 জন পরিচালক পদত্যাগ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি জোর গলায় বলতে পারি এই ক্রিকেট বোর্ডটা একটা স্বচ্ছ ক্রিকেট বোর্ড এবং আমি কোনো এলিগেশন কখনো কারোর বিরুদ্ধে দেখিও নি, পাইও নি। আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। মানে আপনার কোনো অভিযোগ নেই যারা চলে গেছে এটা তাদের, দেখেন আমি নিজেও কিন্তু একজন ডিরেক্টর। তারা যদি তারা ম্যাচিউর মানুষ, তারা যদি মনে করে যে তাদের ভালো লাগছে না এবং প্রত্যেকটা কারণ যে দেখানো হয়েছে তাদের ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে। আরেকটা কথা বললেন যে আপনি তামিমের নাম সরাসরি বলেননি, কিন্তু আপনি কি কখনো মনে হয়েছে যে ভবিষ্যতের কথা, যে আপনি তো সবসময় থাকবেন না, যেহেতু তামিম ইকবাল ইচ্ছা পোষণ করেছেন ইলেকশনটায়, তাকে যদি আপনার সহযাত্রী হিসেবে পেতেন, নট সভাপতি হতে হবে তা না, বোর্ডের ডিরেক্টর হতেন, ক্রিকেট অফিস বা যেখানে পরিচালক হতে পারতেন, সেভাবে চেয়েছিলেন কখনো আপনি? সেই ক্ষমতাটা আমার ছিল না। এটা একটা ফেয়ার ইলেকশন হয়েছে। ইলেকশনে দেখেন 3টা ক্যাটাগরিতে ইলেকশন হয়, আপনারা জানেন, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3, এবং দুজন আসে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে। তো সেখানে যে এসছে, যেভাবে এসছে তারা ইলেক্টেড হয়েছে এবং সেভাবে এই বোর্ডটা তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কারো নাম নিতে চাই না। ওকে। এবং যারা এসছে দে অল আর কম্পিটেন্ট। আপনি বলতেছেন যে ইলেকশন নিয়ে এখন অনেক কথা এসছে, 6 অক্টোবরের নির্বাচন আমি যদি ভুল না করে থাকি, যে এত কথা, আমরা জানি এনএসসি একটি তদন্ত করছে, আপনি সম্ভবত তদন্ত কমিটির সামনে যাননি? তদন্ত নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এখানে, যেটা তদন্তাধীন আছে। তবে আমি মুখোমুখি হইনি, তার কারণ হচ্ছে যে আমাকে 2টো ডেট দেওয়া হয়েছিল। একদিন আমি জাপানের নাগোয়াতে ছিলাম, এশিয়ান গেমসের একটা খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম সেখানে, আর একদিন আইসিসি ফুল ফ্লেজ আইবিসি বোর্ড মিটিং ছিল। সো ওই 2 দিনের ক্ল্যাশ হওয়ার কারণে আমি উপস্থিত থাকতে পারিনি। তবে আমি লিখিত কিছু উত্তর দিয়েছি সেখানে। লিখিত বক্তব্যে মানে ওই 5 জন নিয়ে কোনো আপনার নোট অফ ডিসেন্ট? আমি যেহেতু এটা তদন্ত চলছে, আমি এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না এখানে। আপনি কি এই তদন্তের উপর আস্থা রাখেন কিনা? আমি কিছু বলবো না এখন। মানে তদন্ত যদি কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আমি কিছু বলতে চাচ্ছি না এখন। মানে আপনি তদন্ত নিয়ে কিছু বলতে চান না, কিন্তু আপনি তো কিছুদিন আগে বলছেন সরকার আপনার অভিভাবক, সরকারের সঙ্গে এই সিদ্ধান্ত গ্রহণে আপনার সরকারের প্রতি আস্থা রাখতে হয়, সিদ্ধান্ত মেনে নিতে হয়। যেহেতু অন্তর্বর্তী সরকার যে ছিলেন তারাও তাদের কথা মেনে কাজ করতে হয়েছে, এখন তো আরেক সরকার, রাজনৈতিক সরকার এসছে, তার মানে এই সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আপনাদেরকে নিয়ে কোনো কিছু, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে একটা স্বায়ত্তশাসিত ক্রিকেট বোর্ড। জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2 জায়গায় জবাবদিহি করতে হয়। 1 নম্বর হচ্ছে আমরা অ্যাফিলিয়েটেড টু বাংলাদেশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে, এবং আমরা আইসিসির কাছেও আমরা জবাবদিহিতা রাখতে হয় আমাদের। আইসিসির যে গভর্নেন্স আছে সেটা আমরা ফলো করি, আইসিসির যে কমপ্লায়েন্সগুলো আছে সেগুলো আমরা ফলো করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের গভর্নমেন্ট হচ্ছে আমাদের মাদার বডি। অন্য ক্রীড়া ফেডারেশনের যেমন তেমন আমরাও, তো আমরা সেই নীতি এবং সেই বিধিমালাগুলো আমরা ফলো করে চলি। মানে কোনো ইনস্ট্রাকশন আসলে সেটা আমরা মানতে বাধ্য। মানে যদি এই তদন্তের রিপোর্টের ভিত্তিতে এনএসসি ডিসিশন নেয় কোনো, যে আপনাদেরকে, এই মুহূর্তে আমি এটা কিছু বলতে পারছি না।
আপনার সাথে যোগাযোগ হয়েছিল, মানে আপনি যেহেতু ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করেন, ক্রীড়ামন্ত্রী আমাদের সাথে রেগুলারই যোগাযোগ হচ্ছে, প্রত্যেক দিনই কিছু না কিছু। আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে আমাদের সিইও, তার সাথে রেগুলার যোগাযোগ হয় এবং আমিও কপিতে থাকি সেখানে। না বুলবুল ভাই, এই ইলেকশন নিয়ে আমরাও যে দেখেছি যে প্রত্যেকটা সরকারই কোনো না কোনোভাবে চায় নিজের মানুষ, এটা হচ্ছে সাবকন্টিনেন্টের কালচার। আপনি জানেন, আপনি আইসিসিতে আছেন, আরও জানেন যে ইভেন ইন্ডিয়াতে কী হয়েছে, গভর্নমেন্ট যেভাবে চায়। সৌরভ গাঙ্গুলি এসেছিলেন, সৌরভ গাঙ্গুলি চলে গেছেন, শ্রীলঙ্কায় কীভাবে হয় আমরা পাকিস্তানের ইতিহাস জানি, সরকার চেঞ্জের পরেই প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এই কালচার। না, এখানে আমি একটু স্টপ করি। এইবার যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্পোর্টসের মতো চলছে, কিন্তু এখানে কিন্তু বেশ কয়েক জায়গায় শুনতে পেয়েছি যে রাজনীতি করবে রাজনীতিবিদরা এবং স্পোর্টস চলবে স্পোর্টসের মতো। এটা গভর্নমেন্ট টপ থেকে বলা হচ্ছে। জি, এবং সেই বিশ্বাসে আমরা এগিয়ে চলেছি। কিন্তু তাহলে তো আপনার একটা সুযোগ ছিল এর মাঝে, ধরেন পররাষ্ট্রমন্ত্রীর ছেলের সাথে ইফতার করতে গেলেন বা অন্য কিছু, বা রাজনীতিক বলছে ওই সরকার, যে সরকার এখন আছে তারা তো বলছে যে আমরা রাজনীতিকে স্পোর্টসে আনতে চাই না, এবং তারা শুধু মুখে বলে না, চেষ্টা করছে সেটি পালন করবার জন্য। কিন্তু রাজনীতিও তো আসছে বিভিন্নভাবে, যে ওই মন্ত্রীর ছেলের সাথে যাচ্ছেন, মানে আপনিও তো হতে পারতেন না। ওই আমি কখনো যেতাম না, যাবো না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের ক্রিকেট না, বাংলাদেশের স্পোর্টসের দিকে তাকান। গত 56 বছরের যে বাংলাদেশের স্পোর্টস আছে, বাংলাদেশের অর্জনটা কি? বাংলাদেশে কিন্তু আমরা ফুটবল খেলা অনেক লোক দেখে, ক্রিকেট অনেক লোক দেখে। দিস ইজ নট দ্য স্পোর্টস ভেটার্নিটি। বাংলাদেশের ক্রিকেটের সমাজ যেটা, বাংলাদেশ স্পোর্টসের সমাজ যেটা, স্পোর্টসের সমাজ হচ্ছে 56টা স্পোর্টস। আমাদের সব থেকে বড় স্পোর্টস হচ্ছে অলিম্পিক, তারপর হচ্ছে এশিয়ান গেমস, অবশ্যই ফুটবলের বিশ্বকাপ, ক্রিকেটের বিশ্বকাপ। আমরা কি অর্জন করেছি? আমরা যদি রাজনীতি ক্রিকেট স্পোর্টসে আনি, রাজনীতিবিদরা পলিটিক্স ইনজেক্ট করে। উই আর রিয়েলি গ্রেটফুল টু দেম, বাট অ্যাট দ্য সেম টাইম স্পোর্টস অর্গানাইজার্স তারা স্পোর্টস ডেভেলপমেন্ট করে। কিন্তু এক্স্যাক্টলি ওই জায়গাটায় যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যখন আসলেন, আপনি বললেন যে আপনি ভুটানে থাকা অবস্থা একটা প্রাথমিক কথা, আপনি সেটা রিজেক্ট করেছিলেন, পরে ভেবেছেন যে কারণে হোক, তা আপনাকেও তো সরকারের কোনো একটা অংশ অফার করেছিল ওই সময়, অন্তর্বর্তী সরকার ছিল, মানে সরকারই তো আপনাকে চেয়েছে। সরকার চেয়েছে বিকজ বাংলাদেশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা যুব ক্রীড়া মন্ত্রণালয়, সেটা তো বাংলাদেশের সরকারের একটা অঙ্গ। কিন্তু আমি যখন ক্রিকেট বোর্ডে আসি, সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার, কোনো রাজনৈতিক দলের আন্ডারে ছিলাম না। আমি কখনো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, আর ভবিষ্যতে হব না। অনেকে বলছেন আপনি বিএনপিতে যোগ দিচ্ছেন। ভালোবাসি অনেককে, সবারই একটা করে দল থাকে, কিন্তু আমি রাজনীতির সাথে সম্পৃক্ত নই। মানে অনেকে আবার বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় যখন আপনি ইলেকশন করলেন, কোনো একটা রাজনৈতিক দলের মানে ছায়া ছিল আপনার? না, কখনোই ছিল না। এটা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন। ওকে। আর আপনি যে মানে যে ইলেকশন ঘিরে এত আলোচনা, একটা ইলেকশনের অনেক ঘটনা ঘটে, আমরা রাজনীতি মানে ইলেকশন তো আপনার একটা গ্রুপ থাকবে, আপনার কাছের লোকজন থাকবে, এটা খুব স্বাভাবিক। তা সেই যে 3টা ক্যাটাগরিতে ইলেকশন হলো, সেই মেকানিজমটা তৈরি হয়, আমরা জানি একটা পক্ষ শেষ মুহূর্তে চলে গেল, এর সঙ্গে কোনো কিছুতে আপনি জড়িত ছিলেন না? যে কারা আসবেন, আমরা শুনছিলাম এই পরিচালক হচ্ছেন, এ বাদ যাচ্ছেন এই লিস্ট থেকে, আপনি কি এগুলোর সাথে না, আমি কখনোই কোনো কিছু সম্পৃক্ত ছিলাম না। একটা জায়গায় আমি সম্পৃক্ত ছিলাম, যেটা এখন তদন্ত হচ্ছে। আমি ওটা ডিটেল বলবো না, খালি এটুকু বলতে পারি যে আমাদের এই ইলেকশনের এবং আমাদের যে কনস্টিটিউশন আছে, সে কনস্টিটিউশনে বলা আছে যে অ্যাডহক কমিটি হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। তো যেহেতু জেলা ক্রীড়া সংস্থা ছিল না, অ্যাডহক কমিটি ছিল, এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে অ্যাডহক কমিটির ভেতর থেকে নাম আসতে হবে ইলেকশনের কাউন্সিলর হিসেবে। যখন ইলেকশনের কয়েকদিন আগে পর্যন্ত মাত্র 3 জনের নাম এসেছিল ওই অ্যাডহক কমিটির ভেতর থেকে। তখন আমরা বাধ্য হয়ে আবার রিরাইট করতে হয়েছে যে প্লিজ আপনারা এই অ্যাডহক কমিটির ভেতর থেকে নামগুলো পাঠান। দিস ইজ দ্য অনলি থিং আই ওয়াজ ইনভলভড। এবং সেটা তো আদালতেও গিয়েছিল। জি, এখন তো আদালতেই বিচারাধীনও বলা যায়, বিষয়টা অবশ্যই আছে। মানে আপনি বলতে চান যে আমরা জানি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসায় অনেকগুলো মিটিং হয়েছিল, সমঝোতার চেষ্টা করা হয়েছিল। আসিফ মাহমুদ সজীব এই অনুষ্ঠানেও এসেছিলেন, তিনি যেদিন এসেছিলেন সেদিন প্রায় সমঝোতায় শেষ কাছাকাছি আমরা যতটুকু মনে হচ্ছিল, যে তামিম ইকবাল বা আপনারা সবাই মিলে একটা কমিটি হচ্ছে। সেই যে সমঝোতার মিটিংগুলো আপনি কখনো ছিলেন না? না, আমি কখনো ছিলাম না। একদিন খালি ছিলাম একটা জায়গায়, এছাড়া আমি কখনো কোনো মিটিংয়ে ছিলাম না। মানে সেটার অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে আমি ওটা খুব একটা স্বাস্থ্যকর আলোচনা না, এই জন্য আমি
এই মুহূর্তে সেটা আলোচনা করতে চাচ্ছি না। মানে সেটা কি মানে স্বাস্থ্যকর, মানে নট ইংলিশে বলতে নট হেলদি ডিসকাশন। মানে সেটাকে আপনার তো একটা জানাশোনা, মানে যারা আপনার অপোজিশনে ছিল তাদের সাথে হেলদি ছিল না, না, কিন্তু মানে ভেঙে গেল কেন সমঝোতাটা? এটা আমি জানি না। আপনি বলতে চাচ্ছেন আপনি কোনো প্রক্রিয়াতেই আপনি যুক্ত ছিলেন না, মানে সিদ্ধান্ত আপনার ছিল না? আমার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। ওই সময়টায় কি ছিল দেখেন, ওই সময়টায় আমরা 7-8 জন 9 জন বোর্ড ডিরেক্টর ছিলাম, এবং তখন অনেক বোর্ডের কাজ ছিল। আমি আর আমার সিইও দুজন মিলে মাত্র কাজ করতাম। সকলেই তখন ইলেকশন ক্যাম্পেইনে ব্যস্ত ছিল, বা কেউ অনেকেই আসেনি, চলে গিয়েছিল। সো আই ওয়াজ ভেরি বিজি উইথ বিসিবি অ্যাক্টিভিটিস। ওকে, সেই কমিটিতে আপনার দুজন, আপনি আসার পর সহসভাপতি হয়েছিলেন, একজন এখনও আছেন নাজমুল আবেদিন ফাহিম, আরেকজন নেই। যিনি আপনাকে অনেক বেশি সহযোগিতা করেছেন তাকেই তো ভাইস প্রেসিডেন্ট হয়েছে খুব স্বাভাবিকভাবে, তিনি আর পরের কমিটিতে আসলেন না। আমি কিছু বলতে চাই না ওনার সম্বন্ধে। উনি তো, আমি যতদূর জানি, ইলেকশন করেনি। তো ইলেকশন যদি কেউ না করে তো আমি কী করবো? ইটস নট স্কুল কিডস। না, আপনি তো, আপনাকে এত সহযোগিতা করেছে, আপনি তো চাইলে তাকে প্রত্যেকটা, আমি আবারও বলছি, প্রত্যেকটা ডিরেক্টর সহায়তা করেছে আমাকে। না, সেই হিসাবে আপনার কৃতজ্ঞতা বোধ থেকে আপনি তো চাইতেই পারেন, তিনি আমাকে অনেক কাজে হেল্প করেছেন, বাংলাদেশের ক্রিকেটের ভালো চান, সেই জন্য আমি ইলেকশনও তাকে চাই। না, আমার কিছু সে ছিল না, কোনো ক্ষমতাও ছিল না। আপনি বারবার এই ক্ষমতা ছিল না বলছেন কেন? মানে আপনি কি অসহায় ছিলেন? মানে দেখেন, জীবনের প্রথম ইলেকশন করেছি, জীবনের প্রথম ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হয়েছি। আই হ্যাড নো, আমার কোনো আইডিয়াই ছিল না কীভাবে কী করতে হয়। আই হ্যাড অনলি ওয়ান ফোকাস, ক্রিকেট। এখনও ক্রিকেট আছে এবং ভবিষ্যতে ক্রিকেট থাকবে, এবং এই ক্রিকেটটা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমাদের ফোকাস অনলি ক্রিকেট এখনও। মানে আপনি বলতে চান যদি কালকে আপনি সভাপতি থাকেন, নাও থাকতে পারেন, যতক্ষণ আছেন কালকে দুপুর 12টা পর্যন্ত ক্রিকেটের জন্য কাজ করতে চান? আমি বিশ্বাস করি আমরা 4 বছরের জন্য ইলেক্টেড হয়েছি, 4 বছর পুরো টেনিয়র করব ইনশাআল্লাহ, এবং 4 বছরই আমরা ক্রিকেটে ফোকাস করব। আজকে ধরুন, আজকে বোর্ড মিটিংয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে, বলতে পারেন। যেমন ধরেন, একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা যত ক্রিকেটার্স আছে, আমরা ক্রিকেটার্সদের পেনশন দেব। যত ক্রিকেটার মানে ফার্স্ট ডিভিশন, যত জাতীয় ক্রিকেটের, জাতীয় দলে খেলেছে, টেস্ট ম্যাচ খেলেছে, টি20 খেলেছে, একদিনের ম্যাচ খেলেছে, তাদেরকে আমরা পেনশন দেওয়া শুরু করব। আমরা ক্রিকেটের সাথে ধরেন আমাদের যে এখন যে জটিলতাগুলো আছে সেগুলো কিভাবে আমরা ওভারকাম করব। আমরা ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশন করার জন্য আমাদের যে 8টা বিভাগ আছে, এই 8টা বিভাগে হেড অফ ক্রিকেট আমরা নিচ্ছি। কিভাবে ডিসেন্ট্রালাইজেশন অপারেশন করা যায় সেটা করছি। আমরা আমাদের যে অর্গানাইজেশনের যে হেডসগুলো আছে ওগুলো নেওয়া শুরু করেছি। সো আমরা ক্রিকেটের মধ্যে থাকতে চাচ্ছি এবং ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাচ্ছি। একটা জিনিস, একটা ওয়ান অফ দ্য মানে ফাইনেস্ট থিং আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রিজিয়ন আছে 8টা, 64টা জেলা আছে, অগণিত উপজেলা আছে, অগণিত জেলা গ্রাম আছে, অগণিত ইউনিয়ন আছে। তো এই প্রত্যেকটা জায়গাতে আমরা সার্ভে করছি যে কতগুলো বাচ্চা ছেলে এবং মেয়ে আছে যাদের বয়স হচ্ছে 5 থেকে 20। এই টার্গেটটা নিয়ে আমরা একটা রেশিও করছি যে একেবারে স্মলেস্ট ফাংশন অ্যান্ড ইউনিট যেখানে আছে, সেখানে যে ধরেন একটা জেলায় আছে, একটা ইউনিয়নে আছে যে 50টা ইউথ মেয়ে যাদের বয়স 5 থেকে 20, আর 50টা ছেলে আছে। এই 100টা ছেলে এবং মেয়েকে ক্রিকেট শিক্ষা দেওয়ার জন্য কতগুলো লেভেল 1 কোচ লাগবে, সেটা ইউনিয়ন, ভিলেজ, গ্রাম, যে উপজেলা, জেলা এবং পুরো দেশ, সেই পরিমাণ কোচ আমরা তৈরি করছি। তাদেরকে কি করছি জানেন? তাদেরকে আমরা ক্রিকেট শেখাবো। ক্রিকেট শেখানোর সময় আমরা তাদেরকে ক্রিকেটের যে, আমরা অনেক সময় বলি ক্রিকেট ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এখানে ডিসিপ্লিন আছে, এখানে নিয়মানুবর্তিতা আছে, এখানে ক্রিকেটের যে ভ্যালুসগুলো আছে, এর মাধ্যমে হয়তো সবাই ক্রিকেটার হবে না, কিন্তু তারা লাইফ টাইম ক্রিকেটের ফ্যান হবে, তারা হয়তো ক্রিকেটার হবে, তারা ড্রাগ নেবে না, তারা পড়াশোনা করবে। আর ক্রিকেট জানেন, ক্রিকেট অঙ্ক এবং ফিজিক্স শেখানোর জন্য সবথেকে ভালো জিনিস। সো আমরা পুরো জাতিটাকে আমরা চেষ্টা করব, এই যে ইউথ পপুলেশনটা আছে তাদেরকে আমরা ভালো নাগরিক করার চেষ্টা করব থ্রু ক্রিকেট। সেটা আমাদের, হয়তো সবাই আমরা জাতীয় দল তো থাকবেই, হাই পারফরমেন্স থাকবে, বাট এটা আমাদের দায়িত্ব যে আমরা দেশে ভালো নাগরিক তৈরি করব থ্রু ক্রিকেট। সো দিস প্রোগ্রাম হ্যাজ বিন ডান,
এবং এটা প্রোগ্রামটা কিভাবে আমরা পরিচালিত করব সেই নিয়ে আমরা কাজ করছি। আপনি বলছেন যে ক্রিকেট এমন এক জিনিস যেটা ডিসিপ্লিন শেখায়, হাই ভ্যালুস শেখায়, সুনাগরিক হিসেবে তৈরি করতে, এবং ফিজিক্স ম্যাথমেটিক্স সেই নিয়ে আমরা কাজ করছি। আপনি বলছেন যে ক্রিকেট এমন এক জিনিস যেটা ডিসিপ্লিন শেখায়, হাই ভ্যালুস শেখায়, সুনাগরিক হিসেবে তৈরি করতে, এবং ফিজিক্স ম্যাথমেটিক্সও আপনাকে শেখাচ্ছে। এত কিছু যেখানে আছে, সেই ক্রিকেট বোর্ডে এমন অবস্থা কেন বলবে? যারা এখন ক্রিকেটে আপনাকে নিয়ে কথা বলছে তারাও ক্রিকেটার, আপনিও ক্রিকেটার। খুব সাধারণভাবে আমি একজন সাধারণ মানুষ, সাধারণ দর্শক, ক্রিকেট ভালোবাসি। কি মনে হবে যে এখানে আসলে কি চলতেছে? ক্রিকেট তো, স্পোর্টস তো আনন্দ দেয় দর্শককে, আমাকে তো আনন্দ দেয় না, আমার হাসপাস অবস্থা। তাহলে ক্রিকেট কি শেখালো? ক্রিকেট নিয়ে অনেক প্রোপাগান্ডা চলছে। ক্রিকেটের নেগেটিভ নিউজ মোর দেন দ্য পজিটিভ নিউজ। বাংলাদেশ কিন্তু হোমে কিন্তু এই পর্যন্ত দুটো 50-50 সিরিজ খেলেছে, দুটো সিরিজ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং পাকিস্তানের সাথে। বাংলাদেশ ওভারঅল 5টা টি-20 সিরিজ খেলেছে, পাঁচটা টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েদের টিম ভালো করছে। বাংলাদেশ ঢাকায় দুটো টেস্ট ম্যাচ হয়েছে, বাংলাদেশের দুটো টেস্ট ম্যাচ জিতেছে। বাংলাদেশ ক্রিকেট ইজ গ্রোয়িং। বাংলাদেশে ইউথ প্লেয়ার্স বেড়ে চলেছে। আমাদের এখানে কখনো লেভেল 1 লেভেল 3 কোর্স হয়নি, জানি 17 বছরে কোনো কোচিং কোর্স হয়নি। আমরা ফার্স্ট টাইম একটা লেভেল 3 কোর্স রান করলাম এখানে। আমরা স্পেশালাইজ ব্যাটিং কোচ করেছি অলরেডি 20 জন, এবং আমরা সেম স্পেশালাইজ স্পিন বোলিং, ফাস্ট বোলিং, ফিল্ডিং এবং উইকেট কিপার কোচ কেন বাড়াচ্ছি জানেন? এত কোচ আমাদের যে 8টা বিভাগ আছে, 8টা বিভাগে আমাদের 8টা বিভাগীয় টিম আছে, এবং 8টা বিভাগীয় টিমে আমাদের স্পেশালিস্ট কোচ। যেমন ধরেন আপনি যখন MBBS পড়েন, তো MBBS-এ তো আপনি সব নাক কান চোখ গলা সব পড়েন, তো সেই কোচিং কোর্সে কিন্তু আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং সব শেখাই। কিন্তু নেক্সট স্টেপ হচ্ছে স্পেশালাইজেশন। তো ব্যাটিংটা হয়ে গিয়েছে, ফিল্ডিং, উইকেট কিপিং, ফাস্ট বোলিং অ্যান্ড স্পিন বোলিং, এই 4টা কোর্স যখন হয়ে যাবে, আমার দেশব্যাপী স্পেশালাইজ কোচের অভাব হবে না। রফিক ভাই কি সেই হিসেবে আজকে? রফিক হাই পারফরমেন্স কোচ, আমাদের স্পেশালাইজ বাঁহাতি। আমরা রিসার্চ করে দেখেছি যে এনামুল হক মনি, মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, এরপরে বাঁহাতি স্পিনার কমে গিয়েছে আমাদের। তো মোহাম্মদ রফিককে আমরা স্পেশালাইজড বাঁহাতি স্পিনার হিসেবে নিয়োগ দিয়েছি, এবং তাকে আমরা তার যে অ্যাবিলিটিটা আছে সেটা আমরা গ্রহণ করার চেষ্টা করছি। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। আইসিসির সাথে রিলেশন আপনার কি অবস্থা? অনেকে বলছেন বিশ্বকাপের আপনারা যে খেলতে গেলেন না, আজকে অসংখ্য প্রশ্ন আসছে আসলে বাস্তবতা, যে আপনি ক্রিকেট বোর্ড কি চেয়েছিল? তারা কি বিশ্বকাপ খেলতে চেয়েছিল? সরকার দেয়নি, সরকারের সিদ্ধান্ত মানতে আপনারা বাধ্য, কিন্তু আপনাদের ইচ্ছা কি ছিল? সরকার দেয়নি, এ কথাটা ভুল। সরকার বারণ করেছে আমাদেরকে বিশ্বকাপ খেলতে যেতে ইন্ডিয়াতে। সেই লক্ষ্যেই আমরা কাজ করেছি। আমরা আইসিসিকে জানিয়েছিলাম যে আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু আমাদের এই খেলাগুলো শ্রীলঙ্কাতে যেন হয়। তো সেই লক্ষ্যেই আমরা তদবির করেছি, এবং আইসিসির সাথে আমরা যুদ্ধ বলবো না, আমরা নেগোসিয়েশন করার চেষ্টা করেছি। বিকজ আমরা একটা টিম যখন বিদেশে খেলতে যায়, আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে। সেই অর্ডারটা যখন আমার কাছে লিখিত আছে এখনও, এবং আমাদের তৎকালীন গভর্নমেন্টে যারা ছিল তারা আমাদেরকে বলেছে, ইউ মাস্ট গো টু প্লে ওয়ার্ল্ড কাপ নট ইন ইন্ডিয়া, ইন শ্রীলঙ্কা। সো ওই যেহেতু সরকারের নির্দেশনা ছিল, সেটাই আমরা ফলো করেছি। মানে আপনার সরকারি নির্দেশনা না থাকলে আপনারা যেতেন? আমরা তো যাওয়ার জন্য আমাদের ইন্ডিয়াতে যাওয়ার জন্য তো আমরা টিম তৈরি করেছিলাম, আমাদের টিম তো রেডি ছিল। তো আমাদের তো এখন যে কারেন্ট সরকার যদি বলে যে নিউজিল্যান্ড আসছে, খেলবো না, বিকজ আমাদের তো সরকারের আন্ডারে থাকতে হবে এবং সেটা ফলো করতে হবে। ব্যাপারটা এরকম যে আমরা যদি জানলাম রাত 11:30-12টার দিকে আপনাদের মিটিং হয়েছিল, সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়নি যে আপনারা ইন্ডিয়া যাবেন না। ঠিক পরের দিন 11টায় আরেকটা জরুরি মিটিং হলো, মানে প্রায় 10-12 রাতটা শুধু পেরোলো, তারপর আরেকটা মিটিং ডাকলেন আপনারা। মানে ওইটার মধ্যে কোনো প্রেশার ছিল? যে 12 ঘন্টা আগে আপনি? সরকার আমাদের ভালো দিকটাই দেখে সবসময়। সরকার তো ধরেন যখন একটা সিকিউরিটি রিপোর্ট আসে যে মোস্তাফিজকে দলে না নিলে ভালো হয়, বাংলাদেশের সাপোর্টাররা যেন বাংলাদেশের জার্সি পরে না খেলে, তো এই ধরনের রিপোর্ট যখন সিকিউরিটি রিপোর্ট আসে, তখন তো গভর্নমেন্টের শুধুমাত্র ধরেন বাংলাদেশ জাতীয় দল খেলতে যায় না, আপনারাও তো যান সেখানে, বর্ডার থেকে একটা লোক খেলা দেখতে যায়, সেই সিকিউরিটিটা দেখতে হবে। আমি ওই ডিটেলে যেতে চাই না। উই হ্যাভ ফলোড গভর্নমেন্ট ইনস্ট্রাকশন। আমরা সেটাই বলছি, এবং আপনি একই সাথে বলছিলেন অনেক বেশি স্পোর্টস খেলার ব্যবস্থা করার জন্য বিভাগ সব কিছু মিলে। কিন্তু আমরা জানি যে ক্রিকেটারদের রুজির জায়গায় প্রিমিয়ার লিগ আটকে আছে। এই যে আটকে আছে কোনো একটা ঘটনা, জিম্মি যদি বলি, সেটা আসলে প্রফিট লাভ কার দিকে যাচ্ছে, মানে কে লাভের অঙ্কটা তুলছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। তার ছোট্ট বিরতি নিয়ে বলবো। আমরা কথা বলছিলাম মানে ছুটি কাটিয়ে একদম উত্তপ্ত পিচে
বিসিবি সভাপতি, তাকে প্রশ্ন করতে আপনারা অনেক প্রশ্ন পাঠাচ্ছেন। আমি চেষ্টা করব আমরা বিরতির পর এসে সেসব প্রশ্নের উত্তর জানতে। কেন প্রিমিয়ার লিগ হচ্ছে না, কেন আইসিসির সমস্যা কোথায়, বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে যায়নি সে যাওয়ারও লাভ কি কেউ এখন নিজের পকেটে ভরতে চায় কিনা, সেসব নিয়ে একটু কথা বলতে চাই। দর্শক, আমরা কথা বলছি নট আউট আমিনুল ইসলাম বুলবুলের কাছে, সাথে তিনি এখনও নট আউট আছেন, ইনিংসটা খেলছেন। বুলবুল ভাই, বলতেই হবে আসলে আমি 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 ওই প্রশ্ন আমি অন এয়ারে করবো কিনা জানি না, মানে যে জানি না আসার সময় আপনার এরকম মনে হয়েছিল। যাই হোক, এসব কথা বাদে আমরা আইসিসির প্রসঙ্গ আনি। আমার যতটুকু আমার সোর্স থেকে আমরা জানতে পেরেছিলাম যে আইসিসির সাথে অনেক পক্ষই যোগাযোগ করার চেষ্টা করেছে, যারা আজকে কমিটি বিলুপ্ত করার চেষ্টা করেছে তারা যোগাযোগ করেছে, সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে অনেকে যোগাযোগ করেছে, এরকম টুকটাক শোনা গেছে। জয় শাহ সমর্থন দিবেন কমিটি ভাঙলে, এরকম একটা গুঞ্জন আছে। আমি এ ব্যাপারে কিছু জানি না, তবে আমরা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমাদের নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। আমরা এটা মেনে এগিয়ে চলেছি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আমাদের একটা ওয়ান অফ দ্য পার্টনার, যাদের সাথে আমরা এর আগেও বলেছি আমরা কি কি কাজ করি, আমাদের অর্থ পাই সেখান থেকে। আমরা কিন্তু অর্থ অর্জন করি আমাদের র্যাঙ্কিংয়ের উপরে, আমাদের কমপ্লায়েন্স, আমাদের অডিটেড রিপোর্ট বেসড অন দ্যাট। আইসিসি কিন্তু তার কিছু নিজস্ব নিয়ম আছে। আইসিসি অবজার্ভ করে সব কিছু, তাদের টিম আছে, তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম বা এসওপি তাদের আছে, যে তারা যদি কোথাও কিছু দেখে তারা নিজেরাই সেই অ্যাকশনটা নেয়। they are a very professional organization. That's it. কিন্তু মানে আইসিসি, মানে আপনি যখন একটা মেইল পাঠালেন মানে গণমাধ্যমের জন্য, সেখানে বলা হয়েছে আইসিসির সাথে আপনার প্রাথমিক কথাবার্তা হয়েছে, কি যাচ্ছে, কি প্রসেসে কি হচ্ছে, তদন্ত হচ্ছে। আপনি নিশ্চয়ই তাদেরকে অবহিত করেই এই মেইল আমাদেরকে দিয়েছেন। অবহিত করিনি, আমি অবহিত না, আমরা আলোচনা করি রেগুলারই, আমাদের আলোচনা থাকে বিভিন্ন বিষয়ে, প্রত্যেক দিনই কিছু না কিছু থাকেই। আমার কাছে মনে হয়েছে যে কিছু হতে পারে যদি আমরা এই ভুলগুলো করি। সো সেটার আগাম প্রস্তুতি বা আগাম যাতে সেই দুর্ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করছি আমাদের ক্রিকেটকে সেভ করার জন্য, আমাদের ক্রিকেট বোর্ডটাকে একটা নর্মাল গতিতে চলার জন্য। আমাদের কোনো, দেখেন আমাদের জাতীয় দল কিন্তু এখন মারাত্মকভাবে ব্যস্ত। নিউজিল্যান্ড আসছে হোয়াইট বল সিরিজ, তারপরেই পাকিস্তান আসছে দুটো টেস্ট ম্যাচ খেলতে, তারপরে অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে হোয়াইট বল সিরিজ, বাংলাদেশ তারপরে জিম্বাবুয়েতে যাবে, বাংলাদেশ টেস্ট খেলবে আফগানিস্তানের সাথে, বাংলাদেশ অস্ট্রেলিয়াতে যাবে। তো ব্যাক টু ব্যাক কতগুলো সিরিজ। মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, ওয়ার্ল্ড কাপ খেলার আগে স্কটল্যান্ডে যাচ্ছে। আমাদের আন্ডার 19 টিমের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, এইচপি প্রোগ্রাম শুরু হয়ে যাবে। সো আমরা ক্রিকেটটা নিয়ে এত ব্যস্ত আছি, সো ক্রিকেট নিয়েই আমরা থাকতে চাই। এবং ক্রিকেটের যে বৃত্ত আছে, বৃত্তর বাইরে আমাদের উই ডু নট ওয়ান্ট টু ওয়েস্ট আওয়ার এনার্জি। সেটা তো অবশ্যই, কিন্তু আপনি সেই জন্যই হয়তো বললেন যে আগাম একটা ভয় পাওয়া, যে দেশের ক্রিকেটে বলছেন যে দুর্ঘটনায় যেন না পড়ে, ক্ষতি যেন না হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি কমিটির কিছু হয় বা এনএসসি ডিসিশন নেয়, আমাদের নিষেধাজ্ঞাও পড়তে পারে বাংলাদেশের ক্রিকেটে, এরকম সংখ্যা। আমরা এমনভাবে চলবো যাতে বাংলাদেশ ক্রিকেটের কোনো ক্ষতি না হয়, সেটা আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেট সবার আগে। হয়তো আজকে একটা পজিশনে আজকে বসে আছি আমরা, এখন তো কয়েকজন রিজাইন করার পর হয়তো কয়েকজন কমে গিয়েছে। সবার ভালোবাসা ক্রিকেট, আমাদের পদ বা চেয়ারটা ইম্পর্টেন্ট না। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গো স্মুথ অ্যান্ড গ্রো বাংলাদেশ ক্রিকেট। আপনি সেই গ্রোয়ের জন্য বলতেছেন, আমরা যখন ওয়ার্ল্ড কাপ খেলতে গেলাম না, টি-20 ওয়ার্ল্ড কাপ, তখন ভাবছিলাম আমাদের রেভিনিউ কমে যাবে, কারণ আমরা প্রায় 22 বা 23 মিলিয়নের কাছাকাছি টাকা পাই প্রতি বছর। সেই জায়গায় কোনো কথা হয়েছে আইসিসির সাথে এবার ঠিকঠাক থাকবে সব? আমাদের কিছু সংবাদ মাধ্যম ভুল নিউজ করেছে, আমি আজকে বলছি। তারা আমি বলবো যে মন গড়া নিউজ করেছে অনেক, আমাদের এই ক্ষতি হয়ে যাবে, ওই ক্ষতি হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। আমি আবারও বলছি, আইসিসি ইজ এ ভেরি ভেরি অর্গানাইজেশন, যেটা নাকি প্রফেশনাল অর্গানাইজেশন। একটা পর্যায়ে বাংলাদেশ একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গিয়েছিল, যখন জানেন যে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেই ম্যাচের কিন্তু বাংলাদেশ একটা বড় সাক্ষী ছিল, যে বাংলাদেশ হ্যাড টু সে ইয়েস। এবং আইসিসি আমাদের কাছে সবসময় গ্রেটফুল ছিল, এখনও আছে সেই ব্যাপারটার জন্য। তাদের সাথে আমাদের সম্পর্ক কখনোই, প্রফেশনাল অর্গানাইজেশন মিটিংয়ের পরে দে আর নর্মাল।
তো অর্গানাইজেশনের যাতে সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সবসময় ভালো ছিল, এখনও আছে। মানে আমরা যে আইসিসি থেকে যদি 100 টাকা পাই 100 টাকাই পাবো? আরও বেশি পেতে পারি। সেটা একটা হচ্ছে, আমি বলছিলাম যে বাংলাদেশ টাকা অর্জন করে নেয়, সেটা তো অ্যালোকেশন। একটা সাইকেল ধরেন 27 পর্যন্ত একটা সাইকেল, তারপর 27 আরেকটা সাইকেল শুরু হবে। আমরা যে হয়তো আন্ডার-19 একটা ওয়ার্ল্ড কাপ বা মেয়েদের একটা ওয়ার্ল্ড কাপ চেয়েছি। আপনারা জানেন আগামী বছর আমরা মেয়েদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি আইসিসির। আমরা এসিসির এশিয়া কাপ হোস্ট করছি, সম্ভবত মেয়েদের এশিয়া কাপও হোস্ট করতে পারি। আমাদের 31-এ আমরা ইন্ডিয়ার সাথে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি। মাঝে একটা যে কোনো একটা ওয়ার্ল্ড কাপ আমরা বাংলাদেশে চাচ্ছি, কারণ দেখেন আমাদের কক্সবাজার ভেন্যু রেডি হচ্ছে, আমাদের বগুড়া ভেন্যু, আমাদের রাজশাহী ভেন্যু রেডি হচ্ছে, আমাদের তো অলরেডি আমাদের ঢাকা, চট্টগ্রাম, সিলেট তো অপারেটিং আছেই, খুলনা রেডি হচ্ছে। তো এই ভেন্যুগুলো হয়ে গেলে আমাদের অনেকগুলো ভেন্যু রেডি হয়ে যাবে। এবং খালিদ মাসুদ পাইলট কিন্তু দারুণভাবে কাজ করছে। খালিদ মাসুদ পাইলট এবং সানিয়ান, ক্রিকেট গ্রাউন্ডস কমিটি অ্যান্ড ফ্যাসিলিটি কমিটি, এরা একসাথে এত সুন্দর কাজ করছে। তারা 136টা উইকেট বানাচ্ছে নতুন এবং ফ্যাসিলিটি ডেভেলপ করছে। যখন এই ভেন্যুগুলো হয়ে যাবে, তখন আমরা এমন ছোটো ছোটো ওয়ার্ল্ড কাপগুলো আমরা এখানে হোস্ট করতে চাই। মেয়েদের ওয়ার্ল্ড কাপ হতে পারে, আন্ডার-19 ছেলেদের ওয়ার্ল্ড কাপ হতে পারে, যাতে এখানে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অনেক বেনিফিট আছে। আর আমাদের ভেন্যুগুলোকেও যেন ইন্টারন্যাশনাল আমরা করতে পারি। অফকোর্স বাইল্যাটারাল সিরিজগুলো থাকবে সেখানে। সো এই জন্য হয়তো ওই ইভেন্টগুলো আসলে ইনকাম হয়তো আরও বাড়তে পারে। আপনি এত ক্রিকেট নিয়ে কাজ করছেন, কিন্তু অনেক সমালোচনা লেখালেখি হচ্ছে, বাইরেও নিশ্চয়ই অনেকের চোখে পড়ে ইংলিশে যে এগুলো লেখালেখি হচ্ছে। দুঃখজনক ক্রিকেট আলোচনা কমে গিয়েছে। আপনাকে প্রশ্ন করে না কলিগরা? হ্যাঁ, তারা মাঝে মাঝে সন্দিহান হয়। তো আমাকে তখন মাঝে মাঝে কিছু কিছু জিনিস আশ্রয় নিতে হয়। আমি আমার দেশে বদনাম করতে পারি না। তো আমার দেশে কেউ যদি ভুল লেখে, ইচ্ছা প্রণোদিত হয়ে ক্রিকেটকে ডোবানোর জন্য যদি কিছু নিউজ করে, দেখবেন যে একটা নিউজ একবার করেছে একজন, যে বাংলাদেশ ইন্ডিয়াতে আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদিন ফাহিম প্রচুর টাকা পাচার করে দিচ্ছে ইন্ডিয়াতে। এটা নিউজ, মানে জাস্ট বলে দিয়েছে। পাচারটা কীভাবে করেছে জানেন? আমাদের যে ইন্ডিয়ান এমপ্লয়িজ যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করে, আমাদের কিছু সফটওয়্যার আছে যেগুলো তাদের থেকে কেনা, সেই পেমেন্টগুলো দিতে হয়। তো এই ধরনের, ওটা তো কোনো ফিল্টার হয় না। তো এই ধরনের নেগেটিভ নিউজ যখন করতে থাকে, একটা পর্যায়ে কিন্তু সত্যটা বের হয়ে আসে। এবং এই যে ক্রুড অয়েলের বাই প্রোডাক্ট আছে না, ওই বাই প্রোডাক্ট লট অফ পজিটিভ জিনিস চলে আসে মার্কেটে, সেটা দিয়ে আমরা এগিয়ে চলছি এখন। মানে আপনি বলতে ক্রিকেট একটা এখন আতঙ্কের নাম হয়ে গেছে, যে নাম বিনিয়োগ করতে আসবে সে ভাবতেছে আমার তো কোন না কি বের হয়ে যায়। আমার এক্সপেকটেশনে যেটা ছিল, আমি অনেকদিন দেশে বাইরে ছিলাম, আই এম ভেরি স্যাড এবং আনহ্যাপি যেভাবে মিথ্যা কথা এবং প্রোপাগান্ডা ছড়ানো হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আমি জোর গলায় বলছি। আর ভারত আসা নিয়ে আপনার কথা হয়েছে কিনা? আমাদের এখানে আসার কথা, 3টা ওয়ানডে খেলার কথা। দুটো কারণে ভারত আসার কথা আছে। একটা হচ্ছে যে এখানে আমাদের একটা গত বছরের যে সিরিজটা ছিল সেটা পোস্টপোন করে এবছরের সেপ্টেম্বরে, আর এশিয়া কাপ হবে সামনের বছরে। সেই দুটো সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের রেভিনিউর জন্য। আমরা তো এটা তো এখন পর্যন্ত কিছুই হয়নি। সো উই হ্যাভ স্টার্টেড কমিউনিকেটিং এগেন, যেটা আমরা সাধারণত সব বোর্ডের সাথে করে থাকি, সেটাই আমরা নর্মাল করার চেষ্টা করছি সব কিছু। বড় প্রশ্ন যেটা আর কি এখনকার, ঢাকা প্রিমিয়ার লিগ। এটা বড় প্রশ্ন এই জন্য যে দেখেন, ঢাকা প্রিমিয়ার লিগ বা ঢাকা যে লিগগুলো হয় সেটা পরিচালনা করে সিসিডিএম, এবং এই সিসিডিএম কিন্তু কোয়ালিফাইং রাউন্ড, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ার লিগ রান করে। এখানে অনেকগুলো ক্লাব আসতে চাচ্ছে না খেলতে, কিন্তু আমরা আমাদের খেলা চালিয়ে দিচ্ছি। আমরা 3rd ডিভিশনের দল বদলের ডেট দিয়েছি, প্রিমিয়ার লিগের দল বদলের ডেট দেবো, এই জন্য আমরা সকলকে দাওয়াত দিয়েছি 8 তারিখে। তারা তো বলছে আপনার প্রতি আস্থা নেই বলে তারা আসতে চাচ্ছে না। আমি তো আম্পায়ার না, আমি তো ম্যাচ রেফারি না, আস্থা থাকবে না কেন? আমাদের উইকেট রেডি, আমাদের বল কেনা হয়ে গেছে, আমাদের আম্পায়ার্স রেডি, আমাদের প্লেয়ার্সের সবাই রেডি খেলার জন্য। বলবে একটা অ্যান্সার একদম ভেতর থেকে বলবেন তো, যদি আগামী 6 মাস পর একটা বিসিবির ইলেকশন হয়, আমরা জানি কাউন্সিলর তৈরি হয় ঢাকা প্রিমিয়ার লিগ থেকে, অধিকাংশ 75 জন কাউন্সিলর, 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 77 জন। মানে যদি 6 মাস পরে ইলেকশন হয়, ধরেন কোনো একটা, আপনার কি মনে হয় ঢাকা প্রিমিয়ার লিগ আটকে থাকতো? 6 মাস পর ইলেকশন হবে কেন? না যদি হতো, কোনো না কোনো ভাবে কি যত দেখেন আসতেন কিনা? আমি ফারুক আহমেদ যখন দায়িত্ব নিলেন, দেশের পরিস্থিতি খুব খারাপ, তখন কিন্তু সবগুলো লিগ হয়েছিল। কিছুদিন পর সবার মাথায় ছিল যে ইলেকশন হবে, মানে ইলেকশন হলেও আমিনুল ইসলাম বুলবুলের আন্ডারে তারা আসতেন কিনা?
তা আমি কিন্তু আবারও বলছি, আমি ক্রিকেটের লেন্স দিয়ে সব কিছু দেখি। বাংলাদেশের একমাত্র লিস্ট এ ইভেন্ট হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, একমাত্র। এই লিস্ট এ ইভেন্টটা যারা খেলছে না তারা বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছে। দেখেন, আজকে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 9 নম্বরে, কয়দিন আগেও কিন্তু 10-এর নিচে ছিল। আমরা যুদ্ধ করছি, পরিকল্পনা করছি, আমাদের টিম ইজ প্লেয়িং ওয়ান্ডারফুল ক্রিকেট, এবং তারা এখন 9 নম্বরে আছে। 9 নম্বরে থাকলে আপনাকে আর কোয়ালিফাইং খেলতে হবে না। এখন এই লিস্টে ইভেন্টের যে হাই পারফর্মিং যে এনভায়রনমেন্ট, সেটা তৈরি করে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ। সেই ক্রিকেটটা আপনি খেলবেন না কেন? খেলোয়াড়রা খেলতে চাচ্ছে, আমাদের অনুদান যেটা দেওয়ার কথা সেটা রেডি আছে। আপনি আমার উপরে বা আরেকটা লোকের উপরে রাগ করে আপনি এতগুলো ক্রিকেটারকে কেন খেলতে দেবেন না? কেন আপনি জিম্মি করে রাখবেন? এটা তো ঠিক না। আমরা আশা করব অন টাইমে, আমরা যে 8 তারিখে মিটিং ডেকেছে আমাদের সিসিডিএম, সেখানে তারা সকলে আসবে ইনশাআল্লাহ, এবং ঢাকা প্রিমিয়ার লিগ খেলা শুরু হবে। অ্যাটলিস্ট দুটো কারণে খেলাটা শুরু হওয়া উচিত। একটা হচ্ছে আমাদের যে লিস্ট এ ইভেন্টে যে আমাদের 50 ওভারের ক্রিকেটটা যেন ভালোভাবে চলে, আর 2 নম্বর হচ্ছে আমাদের যে ক্রিকেটাররা, দেখেন ক্রিকেটাররা তো ক্রিকেট খেলার কথা, ক্রিকেট বোর্ডের পরিচালনা করার কথা, এবং ক্রিকেট ক্লাবগুলো এসে এই খেলাটা খেলার কথা। তো আমরা সবাই রেডি আছি, কিন্তু ওয়েট করছি ক্লাবগুলোর জন্য। হোপফুলি তারা আসবে এবং খেলবে। এটা আসলে জটিল প্রশ্ন, জটিল আকার ধারণ করছে, কি হবে জানি না। কিন্তু আপনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকটা, বলা যায় সেটা তো ক্রিকেট বোর্ড আপনি ধ্বংসস্তূপের মধ্যে অবস্থায় পেয়েছেন অনেকটা। মানে অনেক ঘটনা ছিল এখানে, অনেক অনিয়ম হয়েছে, ক্রিকেট যেভাবে চলার কথা চলেনি। এই ধ্বংস যারা করলেন, দুর্নীতি যারা করলেন, একজন দুর্নীতিকেও বাজকেও এখন পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। কে? আমরা প্রশ্ন, আপনি একটু ভাববেন, আমি নিশ্চয়ই অ্যান্টি কারাপশনের কথা আসবে, দুদকের আসবে, এবং সবশেষ সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেছেন তাদেরকে মুখোশ উন্মোচন করার জন্য। আমরা আপনার সাথে এই প্রশ্নটা রাখছি, আপনি এসে নিশ্চয়ই কথা বলবেন যে আপনি উদ্যোগ কি নিয়েছেন। অফকোর্স। দর্শক, ছোট্ট করে বিরতি নিচ্ছে, এসে কথা বলছিল বাংলাদেশের ক্রিকেটে এখনো যিনি বিসিবির চেয়ারে নট আউট আছেন আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। অনেক প্রশ্ন, আমাকে এত প্রশ্ন পাঠাচ্ছেন দর্শকরা, সব কিছু মিলে আমার আসলে চেষ্টা করছি সব কিছু কভার করবার জন্য। আমিনুল ভাই, যে প্রশ্নটা আপনাকে রেখে গিয়েছিলাম, যে অ্যান্টি কারাপশন ইউনিট, যখন ফারুক আহমেদ ছিলেন, অ্যান্টি কারাপশন ইউনিট এসেছিল, অনেকের নামে দুর্নীতি তদন্ত হয়েছিল, আপনার সময় এসে মাটির দুর্নীতি তদন্ত সিআইডি নিয়ে এসে করেছিলেন। শুধু তদন্তই হচ্ছে, মানে তাহলে কেউ দুর্নীতি করেনি নাকি আপনারা দুর্নীতিবাজদের সাথে কোনো রকম সমঝোতা করেন? প্রথমেই বলে নেই, আপনি একটা ভালো কথা বলেছেন। আমাদের মাননীয় স্টেট মিনিস্টার কিন্তু বলেছেন, সংসদের মতো জায়গায় বলেছে যে তদন্ত করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা ওয়েলকাম জানাই। এবং আজকে বোর্ড মিটিংয়ে জানেন আমাদের একজন ডিরেক্টর বলছে যে আমরা তো আগের বোর্ডের সমস্যা নিয়েই আছি, খালি আমাদের কাজগুলো একটু ফোকাস করি। মানে আগের বোর্ডে যে সমস্যাগুলো ছিল সেগুলোই আমরা ফেস করছি এখন, কনস্টিটুয়েন্সেস। তো আমরা আমাদের এই সম্মানিত আমাদের মাননীয় মন্ত্রীর যে স্টেটমেন্ট আছে, আমরা ফুল সাপোর্ট করতে চাই সেটা। আগে কি হয়েছে না হয়েছে সেটা। আর বিপিএলের কথা বলছিলেন, ফারুক ভাইয়ের আমলে বিপিএল আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু যেখানে ওই বিপিএলে কিন্তু নেগেটিভ প্রচারণা হয়েছে অনেক, কিন্তু টিকিটের থেকে কিন্তু প্রচুর রেভিনিউ এসেছিল। সেই শিক্ষাটা আমরা কিছুটা কাজে লাগিয়েছি এবার। এই দুটো বিপিএল থেকে আবার সামনে বিপিএল হয়তো আমরা আরো নতুন কিছু আমরা অ্যাড করব। তো মানুষ মানে ভুল করতে করতেই শেখে। এবং একটা জিনিস মনে রাখেন, ফারুক ভাই কিন্তু একলা ছিল ওই সময়টা, ওনার বোর্ড ছিল ছোট, তার মধ্যেও তিনি ওই বিপিএলটা চালিয়েছিলেন। সেই বিপিএলে যে অভিজ্ঞতাগুলো ছিল সেগুলো আমরা এইবার বিপিএলে আমরা কাজে লেগেছি। এবং একটা জিনিস মনে রাখবেন যে সেই বিপিএলে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি করা হয়েছিল। একজন জাস্টিস এবং দুজন আরও ক্রিকেট সংক্রান্ত লোক ছিল, একজন ব্যারিস্টার ছিলেন। সেই ফাইন্ড আউটগুলো নিয়েছি আমরা, এবার কাজে লাগিয়েছি। সেটার ফাইনাল এখনো হচ্ছে না কেন? যেমন এনামুল হক বিজয়ের কথা বলি, সে ক্রিকেট থেকে নিষিদ্ধ, মানে এখন আপাতত স্থগিত ছিল বিপিএল, কিন্তু এটা ফাইনাল রেজাল্ট তো এখন। ফাইনাল রেজাল্টটা তো ধরেন ওই তদন্ত কমিটির যে রিপোর্টটা আছে 900 পেজের রিপোর্ট, ওটা আমিও দেখতে পারিনি। সেটা আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট অ্যালেক্স মার্শাল প্লাস আমাদের যে এখন একটা ফুল ফ্লেজ দল আছে, আমাদের 4 সদস্যের একটা দল আছে, তারা সেটা কাজ করে, এবং ছোট ছোট অনেক দল আছে, এবং তারা এইবারে বিপিএল কিন্তু খুব ভালো কাজ করেছে। তারা কি ওইটাই শেষ করেছে? এবং সেটা আমরা জানি না, তারা কাজ করছে, আমি জিজ্ঞেস করেছিলাম, তারা কাজ করছে। কেননা আপনি একটা পুরোপুরি এভিডেন্স আর ইনফরমেশন এক জিনিস না, কিন্তু ইনফরমেশন আছে, কতটুকু এভিডেন্স আছে টু মেক গিল্টি,
সেটা নিয়ে তারা কাজ করছে। তবে যে বলছিলাম যেটা, যে আমরা কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দিই না, আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ করছি এবং তার প্রমাণ কিন্তু অনেক পেয়েছেন আপনারা। এবং এবার বিপিএলে আমরা যে রিপোর্টটা এসেছে যে ফ্ল্যাগড 82% বেটার পজিশনে আমরা চলে এসেছি, আইসিসি রিপোর্ট এটা। সো আমরা এটা আমাদের যে প্রোগ্রামের 1 নম্বর প্রোগ্রাম, সেটা হচ্ছে যে ইন্টিগ্রিটি মানুষকে শেখানো, নট পুলিশিং করা, মানুষকে এডুকেট করা। প্রত্যেকটা খেলোয়াড়কে আমরা চেষ্টা করছি যে ওই ইন্টিগ্রিটি যে সিস্টেমগুলো আছে, যে এডুকেশনগুলো আছে, এসইউ পড়িয়ে সাইন করিয়ে তারপরে মাঠে নামাচ্ছি। ইট ইজ ফর দ্য প্লেয়ার্স, ইট ইজ ফর দ্য আম্পায়ার্স, ইট ইজ ফর দ্য ম্যাচ রেফারিজ, ইনক্লুডিং দ্য বোর্ড অফিসিয়াল যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছে। এখানে আমি এক ছোট করে জানতে চাই, এভিডেন্স না থাকার পরও, যে আমি জানি না এভিডেন্স কতটুকু আছে, মানে কয়েকজন ক্রিকেটারকে বিপিএলে তাহলে বঞ্চিত করা কি আপনার মনে হয় কিছুটা হলেও অন্যায় হয়েছে? এটা অন্যায় আমি বলবো না, সেটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল এবং তাদের কাছে হয়তো ওই লেভেলের ইনফরমেশন ছিল বলেই সেটা রিকোয়েস্ট করা হয়েছে। ওকে, আর একটা বিষয় যে আপনার মনে হয় কিনা, আপনি যদি দুর্নীতি তদন্তের কথা বললেন, আমরা জানি যে বিসিবির যে নাজমুল হাসান পাপনের সময় ছিলেন প্রায় 12 বছর, 3টা ইলেকশন হয়েছিল। তা ইলেকশনের যে তদন্ত কমিটি করছে এনএসসি, আপনি এনএসসির ওই তদন্ত নিয়ে কথা বলবেন না আমি জানি, ঠিক আছে, কিন্তু আপনার ইলেকশন নিয়ে তদন্ত হচ্ছে, বিসিবির যে আগের 3 ইলেকশন, তাহলে সেগুলো কি বৈধ, ঠিকভাবে হয়েছিল? সেখানে তো রাতের বেলায় ভোট হয়েছিল, নাজমুল আবেদিন ফাইম সমতে 1-2 ভোট পেয়েছিলেন, পাইলট ভাই 1-2 ভোট পেয়েছিলেন। কিভাবে ইলেকশন হয়েছিল আমরা জানি, মেকানিজমটা কি, দাঁড়াতেই পারে না কেউ। এখন সেগুলো নিয়ে তদন্ত হয় না কেন আমি জানি না। তবে এই বোর্ডটা কিন্তু অলরেডি 6 মাসে পদার্পণ করেছে এবং 6 মাস পুরনো একটা আপ অ্যান্ড রানিং বোর্ডের ইন্টারফারেন্সটা আমাদের কাজের গতিকে স্লো করে দিচ্ছে। কিন্তু না, আপনার কি মনে হয়নি যে ওই 3টা আমি ইলেকশন তখন দেশে ছিলাম না, আমি খবরের কাগজে পড়তাম এবং আপনি যেভাবে বললেন তার থেকেও আমি কিছু জিনিস জানি। অস্বচ্ছতার একটা সর্বোচ্চ লেভেলের হয়তো হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাইনি সেটা। একটা রাজনৈতিক সরকার এসে, মানে আপনার কি মনে হয় কেন ওই তদন্তগুলোতে যায়নি নাজমুল হাসান পাপনের? আমি তো তখন ছিলাম না, আমি জানি না। এখন তো যেতে পারতো। আমি বলতে পারছি না, কিন্তু আমি সবসময় বলছি, আবার বলছি, আওয়ার ফোকাস ইজ অনলি দ্য গেম। ওকে, ঠিক আছে, সেই গেমের জায়গায় আমরা কথা বলছিলাম আসলে ওই ইলেকশন নিয়ে, ওই প্রসেস নিয়ে। যেহেতু ইলেকশন একটা প্রসেস, আপনি কি মনে হয় না বুলুল ভাই, যে 6 মাসের অভিজ্ঞতা থেকে, যে এরকম ইলেকশন না থাকাই ভালো? অনেকে আমার এই শোতে এসে বলে গেছেন যে ক্রীড়াঙ্গনে ইলেকশনটাই যত ঝামেলার মূল, এবং খালেদ মাহমুদ সুজনও বলেছেন এত ঝামেলা হয়, এত লোক আসে, ঠিকঠাক লোক আসে না। আপনারও তাই মনে হয়? আমাদের কনস্টিটিউশন নিয়ে কাজ করা উচিত। কনস্টিটিউশনে দেখেন, একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে 12 জন ডিরেক্টর আসে ক্লাব থেকে, 10 জন ডিরেক্টর আসে পুরো দেশ থেকে, একজন ডিরেক্টর আসে সমস্ত সার্ভিস, ইউনিভার্সিটি, সব জায়গা থেকে, 2 জন এনএসসি থেকে আসে। সো এই রেশিওটা নিয়ে একটু কাজ করা উচিত। আর একই সঙ্গে যদি বলি যে পরিবর্তনের কথা, কনস্টিটিউশন নিয়েও কিন্তু অনেক কথা এসছে, কিন্তু কেউ কিন্তু কনস্টিটিউশনটা চেঞ্জ করার উদ্যোগ নেয়নি ওইভাবে আর কি। যদি ফারুক আহমেদের সময় একটা পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল, পরে আর হয়নি। আমরা ইনফ্যাক্ট ওই সময়টা এখনো পাইনি। মানে এই যে ধরেন যত 6 মাস ধরে আমরা, 6 মাসের কাছাকাছি হবে এই বোর্ডটা রান করছি, একটা দিনের জন্যও কিন্তু আমরা শান্তিতে কাজ করতে পারিনি। আমাদেরকে একটা এক্সটার্নাল ফোর্স সবসময় ডিস্টার্ব করছে এবং করে চলেছে। আমাদের ধরেন 18 সালে মহিলা ক্রিকেটে কি হয়েছিল, সেটা এই এখন আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আগে বোর্ডে কি হয়েছিল, ওখানে কি হয়েছিল, সেটা আমাদেরকে ফেস করতে হচ্ছে সেগুলো। সো আমাদেরকে আরেকটু ফ্রিডম দেওয়া উচিত, আমাদেরকে সাপোর্ট করা উচিত। এবং যাদের কথা বলছি আপনারা জানেন, লেটস সাপোর্ট না করলে তো আমরা এগোতে পারবো না, আমাদের ক্রিকেটে স্থবির হয়ে যাবে। আমরা আবারও বলছি, এক্সটার্নাল ফোর্স আমাদেরকে ডিস্টার্ব করছে, যাতে আমাদের ক্রিকেটের যে গতি সেটা মন্থর হয়ে যাচ্ছে। ওকে, আমরা একদম শেষ জায়গায় এসেছি বুলুল ভাই। অনেকে প্রশ্ন করেন, যে সিদ্ধান্ত যদি কোনো একটা সরকার নিয়ে নেয়, কোনো কারণে নিয়ে নেয় বাস্তবতা অবস্থায়, সেখানে কি আপনি আইনগত ব্যবস্থার দিকে যাবেন নাকি? না, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। কেন? আমাদের ক্রিকেট বোর্ডের আমি সহ আরও অনেক ডিরেক্টরস আছেন, আমরা সকলে বসে সিদ্ধান্ত নেব। আর আইসিসির কথা বলছিলেন যেটা, সেটাতে আইসিসির একটা মানে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম আছে, সেটা হয়তো তারা তাদের দিক থেকে দেখবে। বাট আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নিয়ম মেনে চলবো
এবং অফকোর্স আমাদের গভর্নমেন্টকে আমরা সর্বোচ্চ লেভেলে রেসপেক্ট করি। এবং আপনি গভর্নমেন্টকে রেসপেক্টের কথা বলছেন, মানে আপনি তো একটা লক্ষ্য নিয়ে এসেছিলেন যে ক্রিকেটটা এইভাবে ডেভেলপ করে রেখে যেতে চান, আপনি বলছেন সেই জন্য ইলেকশনের দিকে আসা। সেটা কি থমকে যাবে কোনো কারণে রিসেশনের জন্য, নাকি আপনি আসলে ওই যে বললাম যে ফাইটটা করতে চান? না, এটা ভুল। এটা নো ওয়ান ইজ ইনডিসপেন্সেবল। কে কতটুকু মেধা আছে। আমার একটা অ্যাডভান্টেজ বা আমাদের কেন বললাম যে দেখেন, আমি ক্রিকেট খেলা যখন ছেড়ে দিয়েছিলাম, তারপরে আমি ক্রিকেট উন্নয়নের কাজ করছি, আজকে 19 বছর কাজ করে এসেছি এসিসি এবং আইসিসিতে আমি একমাত্র বাঙালি কিন্তু কাজ করেছি হিস্ট্রিতে। আমি বলছি না যে আমি বিরাট কিছু, বাট যেই এক্সপিরিয়েন্সটা আছে সেটা শেয়ার করার জন্য আমি এখানে বসে আছি। আমি সব কিছু ছেড়ে দিয়ে এখানে এসেছি টু সাপোর্ট মাই কান্ট্রি। এখন যদি না থাকে কোনো কারণে, নাই, নো প্রবলেম, আমার আরেকটা পথ দেখে নিতে হবে, বাট আই ওয়ান্ট টু সাপোর্ট মাই কান্ট্রি। এখানে আমাদের যে দলটা আছে, দলটা খুব ভালো দল এবং দে আর ভেরি ভেরি গুড, ডেডিকেটেড অ্যান্ড অনেস্ট। সো আমি এই দলটা নিয়ে কাজ করতে চাই এবং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই। আমরা একদম শেষ জায়গায়, সেই দলটারই তো 3-4 জন লোক চলে গেছেন, আরও শোনা যাচ্ছে 2-1 জন হতে পারে, কাল পরশু আরও 2 জন। মানে কমতে কমতে অনেকে বলছেন যে অল আউট হয়ে যেতে পারেন। একটা চেয়ার নিয়ে বসে থাকবো, কি করবো? আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো, শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ। দর্শকদের জন্য কিছু বলার আছে লাস্ট ওয়ার্ড? দর্শকদের বলবো, আপনারা ক্রিকেটের প্রতি আস্থা রাখেন, ক্রিকেটকে আপনারা যেভাবে ভালোবাসেন, আপনাদের ভালোবাসাই আজকে ক্রিকেট নাম্বার 1 স্পোর্টস। বাংলাদেশের ক্রিকেটের যে ফ্যান বেস দেশে এবং দেশের বাইরে, জানেন, মিডল ইস্টে যখন যাই, যত লোক মিডল ইস্টে কাজ করে সবাই বাংলাদেশের ক্রিকেটকে জান দিয়ে ভালোবাসে। সন্ধ্যার পরে তাদের প্রধান যে এন্টারটেনমেন্ট সেটা হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেটের নিউজ। এবং সেই নিউজগুলো আজকাল যেভাবে যাচ্ছে, এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে বাংলাদেশ ক্রিকেটে। প্লিজ ডোন্ট ডু দিস, যারা এই কাজটা করছে। আর দর্শকদের বলবো, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত, আপনার বাংলাদেশ ক্রিকেটকে এভাবেই ভালোবেসে যাবেন। অসংখ্য ধন্যবাদ বুলবুল ভাই, আপনাকে আরও অসংখ্য বার পেতে চাই, অনেক প্রশ্নের উত্তর জানার আমরা চেষ্টা করেছি দর্শকদের যে প্রশ্নগুলো সেটা আপনার কাছে ধন্যবাদ, আপনাকে কৃতজ্ঞতা। দর্শক, আমরাও চাই বাংলাদেশে ক্রিকেট এগিয়ে যাক, যে কথাগুলো আমিনুল ইসলাম বুলবুল আমাদেরকে বলেছেন যে ক্রিকেট সব কিছুর পরও ক্রিকেট যেন সবার উপরে থাকে, আমরাও তাই চাই। ক্রিকেট মাঠে ক্রিকেটাররা বাঁচুক, ক্রিকেট খেলা চলুক, বাইরের যে নোংরা ডিসিপ্লিন বলা হয় ক্রিকেটকে, সেটা যেন সবার মধ্যেই থাকে। ভালো থাকবেন, দেখা হবে আবার।